আপনার এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো সড়কে প্রাণহানি বা সড়ক দুর্ঘটনা এই বিষয়টা নিয়ে। 2025 সালের পরিসংখ্যান যদি একটু বলি, 2025 সালে কিন্তু দেশের সড়কগুলো আরও বেশি অনিরাপদ হয়ে উঠেছে এবং পরিসংখ্যান যেটা বলছে মাত্র এক বছরে প্রায় 6,729টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9,111 জন এবং আহত হয়েছেন প্রায় 14,812 জন এবং সবচাইতে বেশি ঝুঁকিতে আছে মোটর সাইকেল চালকরা। বেপরোয়া গতি, চালকের অবহেলা, ত্রুটিপূর্ণ সড়ক ও যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং চাঁদাবাজির মতো পুরনো সমস্যাগুলোই আবারও সামনে উঠে আসছে। এবং আমরা যদি বলতে চাই যে বারবার সংস্কারের কথা আমরা বলি, কিন্তু সংস্কারের কথা বলা হলেও পরিবহন খাতে কিন্তু দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাটার দায়টা আসলে কার, নাকি আমরা আরও বেশি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, যোগাযোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আচ্ছা, সড়ক দুর্ঘটনার কথা বলছিলাম এবং কিছু পরিসংখ্যানের কথাও তুলে ধরছিলাম। 2025 সালে সড়ক দুর্ঘটনায় এত বেশি প্রাণহানির মূল কারণগুলো আপনি কি মনে করছেন বা কি হতে পারে, কি হয়েছে? দেখুন, আপনার প্রারম্ভিক বক্তব্যে বলছিলেন যে আমাদের সড়ক দুর্ঘটনার যে কারণগুলি, অতীতের যে কারণগুলি আমরা বারবার চিহ্নিত করেছি সেটা তো আছেই। এবং তার সাথে আমি যেটা দেখছি যে আসলে আমাদের সড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল যেমন বাড়ছে, পাল্লা দিয়ে অদক্ষ চালক বাড়ছে, এবং একই সাথে আমি বলবো সবচেয়ে ভয়াবহ অবস্থা আমরা বিগত এক বছরে দেখেছি যে অবৈধ যানবাহন, বিশেষ করে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলি আছে, এটা অনেকটা মগের মূল্য হয়ে গেছে। সড়ক, মহাসড়ক, এই ধরনের আনসাইন্টিফিক অবৈধ যানবাহন, আনরেজিস্টার্ড একটা বাহন, অবৈধ চালক যার কোনো ধরনের প্রশিক্ষণ নাই, সড়কের কোনো গ্রামার জানে না, এই ধরনের যানবাহন যেভাবে আসলে সড়কে ছড়িয়ে পড়েছে, সড়ক থেকে মহাসড়কে, মূলত আমাদের সড়কে আসলে কোনো ধরনের ব্যাকরণ আমরা দেখছি না। এখানে কোনো গ্রামার নাই। আছে শুধুমাত্র রাজনীতি, এবং এখানে বিজ্ঞানের ছোঁয়া যদি আমি বলি সেটা একেবারেই সামান্য। তো এই পরিস্থিতিতে আসলে আমরা আমাদের যে প্রত্যাশার যে জায়গাগুলি আমরা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার আসার পরে, সেই প্রত্যাশার জায়গা একটা আসলে বড় ঘাটতি কিন্তু তৈরি হয়েছে। এবং আপনার বক্তব্যের শুরুতে আপনি বলছিলেন যে 2025-এর যে আমরা একটা পরিসংখ্যান শুনলাম, প্রায় 9,000 প্রাণহানি। তবে এই 9,000, একটা বড় প্রশ্ন কি জানেন, আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা অনেকে কিন্তু এই 9,000 এটাও কিন্তু স্বীকার করতে চান না। আপনি দেখবেন অনেক অর্গানাইজেশন আছে, সংস্থা আছে, তারা বলছে যে আমাদের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান এত, এবং তারা কিন্তু বলছে যে এই পরিসংখ্যানটা আসলে একটা এস্টিমেটেড। এটা যদিও একেবারে, যেহেতু আমাদের তথ্য ভান্ডারে সব তথ্য আসে না দুর্ঘটনার, তারপরেও তারা যে সংখ্যাটা বলে সেখান থেকে আমরা দেখি সবসময় একটা লুকানোর প্রবণতা, যে সংখ্যাটাকে কিভাবে কমিয়ে দেখানো যায়। তো কমালে আমাদের তাদের মাইন্ড লাভটা কোথায় আসলে? লাভটা হচ্ছে যে আসলে যারা আপনার সড়ক নির্মাণ করছেন, যারা ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, যারা এনফোর্সমেন্ট করছেন, তারা আসলে এখানে ব্যর্থতার কোনো দায় নিতে চাচ্ছেন না। নিতে চাচ্ছে বরং না। এই পরিসংখ্যানটা যদি কমিয়ে বলা যায়, জি। তারা তাদের এটা সফলতা দেখছে। কিন্তু দেখেন এই সফলতা, যেটা আমরা একটা আত্মতৃপ্তির ঢেকুর আমরা গিলছি, সেটা করতে করতে আপনি যেটা বলছেন যে 2025-এর পরিসংখ্যানটা আরো ঊর্ধ্বমুখী। আসলে কিন্তু তাই। আপনি দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের যে পরিসংখ্যান বলছে আমাদের বাংলাদেশের যে এখন অবস্থান, এটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে দুর্ঘটনার যে নিহত সংখ্যা। এবং আপনি মোটরসাইকেলের কথা বলছিলেন, দেখেন একটা দেশের তার জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে 1.5%, সেখানে মোটরসাইকেলের প্রবৃদ্ধি হচ্ছে প্রতি বছরে প্রায় 10 থেকে 15%। অর্থাৎ জনসংখ্যার চেয়ে মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। তা আপনি এই যে মোটরসাইকেলগুলি যে সড়কে নামছে, হুম। এই ধরনের মোটরসাইকেলের, আমরা সবসময় বলি যেখানে উন্নত দেশগুলো, যাদের সড়কে একটা ব্যাকরণ আছে, লেন ভিত্তিক গাড়ি পরিচালনা হয়, যাদের দক্ষতার সনদ অর্থাৎ আমরা যেটা বলি ড্রাইভিং লাইসেন্স, সেটা একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে পেতে হয়, ফিটনেস সনদ এটাও সাইন্টিফিক হয়, সেই দেশে তারাই বলতেছে যে এই 2 চাকার বাহন 4 চাকার বাহনের থেকে প্রায় 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ। তো আমার সড়কে তো কোনো ব্যাকরণ নাই। এখানে সড়কে মোটরসাইকেলের জন্য আলাদা কোনো লেন নাই, কোনো এক্সক্লুসিভ লেন নাই। যারা হেলমেট পরছে তারা নিজেরাই বলছে যে এটা আসলে সার্জেন্ট প্রোটেকশন হেলমেট। অর্থাৎ
আপনার সার্জেন্ট যেন তাকে ফাইন না করতে পারে সেই জন্য সে হেলমেট পরছে। আমরা অনেক সময় আত্মতৃপ্তির কথা আমি বলছিলাম, আমাদের যারা নীতি নির্ধারক আছে, পলিসি ইন্ডে যারা আছে, তারা আত্মতৃপ্তি কিন্তু অনেক সময় প্রকাশ করছে যে 95% মোটরসাইকেল যারা চালান এবং আরোহী যারা আছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, তারা হেলমেট পরছে। আমরা আবার গবেষণায় দেখছি এই 95% হেলমেটের মধ্যে 85% হেলমেটের আসলে মানহীন। হুম এটা হুম। আপনার দুর্ঘটনা হওয়ার পর আহত নিহতের যে ঝুঁকি কোনোটাই কমাবে না। হেলমেট মানহীন পরলে হেলমেটের দুর্ঘটনা বন্ধ বিষয়টা হবে তা নয়, আপনি কিন্তু বলছিলেন। আচ্ছা, মোটরসাইকেলের কথা তো শুনছিলাম, অটোরিকশা কেন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে মহাসড়কে, এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? তো দেখেন, প্রথমত হচ্ছে আমি শুরুতে বলছিলাম আমাদের দেশে এই থ্রি হুইলার যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলি আছে এটার তো আসলে কোনো বৈধতা নাই। তো এখন আপনি মহাসড়ক তৈরি করছেন, সেখানে আপনি উচ্চ গতির যানবাহন চলবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা এত টাকা বিনিয়োগ করে কেন মহাসড়ক তৈরি করছি? তো সেইখানে এই মহাসড়কে যখন এই ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহন চলে আসবে এবং যে অবাধ মিলন আমরা দেখছি বৈধ এবং অবৈধ যানবাহনের মধ্যে, সেখানে তো আসলে ঝুঁকি তো বহুমাত্রিক হবে। তো তারা চলছে কিভাবে, এই প্রশ্নটা আপনি করতে পারেন। একটা অবৈধ যানবাহন চলছে চলছে এইভাবেই যে আসলে এই অটোরিকশা একটা অবৈধ বাহন, এই অবৈধ বাহন সড়ক মহাসড়কে চললে এটাকে ঘিরে এক্সটর্শন বা চাঁদাবাজির একটা সুযোগ থাকে। হুম এবং এই চাঁদাবাজির অংশ শুধুমাত্র যারা মানে স্থানীয় ভাবে যারা প্রভাবশালী রাজনীতিবিদ আছে তারা কিন্তু না, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা আছে এবং যারা আমি বলছিলাম রাজনীতি যারা করছেন, হুম। প্রভাবশালী যারা রাজনীতিবিদ আছেন। হ্যাঁ, এটা তো একটা আসলে বিনা পুঁজিতে বা বিনা বিনিয়োগে আপনার হাজার হাজার টাকা ইনকাম করার একটা ওয়ে আর উৎসই আমি কি। বলবো। হুম এক্স্যাক্টলি। তো এইটা বন্ধ হলে তো তাদের আসলে এই যে আয়ের উৎস সেটা বন্ধ হয়ে যাবে। কারণ এই ধরনের অবৈধ যানবাহন, আমি এখানে বলবো যারা পলিসি ইন্ডিয়া আছে তাদেরও আমি একটা বড় ব্যর্থতা দেখি। আপনি নিশ্চয়ই জানেন বিগত কয়েক বছর ধরে আমরা শুনছি যে এই অবৈধ অটোরিকশার জন্য একটা নীতিমালা তৈরি হচ্ছে। হুম হুম। তো আমার প্রশ্নটা হলো, নীতিমালা তৈরি হতেই পারে, কিন্তু বিগত এক বছরে এই যে নীতিমালার কথা আমরা বলছি তো বলছি, কিন্তু এর মধ্যে যে আরো লক্ষ লক্ষ অটোরিকশা নেমে গেল, অন্তত এটা তো বন্ধ করা যেত যে যারা নেমেছে তারা নেমেছে, নতুন করে আমি অটোরিকশা সড়কে মহাসড়কে নামতে দিব না। হুম কিন্তু এই ধরনের পলিসি নেওয়ার মতন আমি সাহসিকতা কারো মাঝে মাঝে দেখছি না। এবং পলিসি আমরা অনেক সময় নিয়েওছি অতীতে, আপনি নিশ্চয়ই মনে আছে যে ব্যাটারি আমদানি বন্ধ, আমাদের মোটর আমদানির উপর নিয়ন্ত্রণ করতে হবে। এটা আসলে পলিসি, কিন্তু পলিসির বাস্তবায়ন তো আমরা দেখছি না। তো আসলে রোড সেফটি যখন আমরা বলি এটা অ্যাকশন বেসড একটা মেজার, আপনাকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস করে দেখাতে হবে। আমি যেভাবে দেখছি আসলে আমাদের যে পলিসি যারা আছেন তারা অনেকটাই দিবস কেন্দ্রিক সচেতনতা আর দুর্ঘটনা হলেই একটা তদন্ত কমিটি, এই হুম। যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আসলে আটকে গেছে। তো আমি গুণগত মান সড়কের কোনো পরিবর্তন দেখছি না। যেটা আমি বলছিলাম এই ধরনের অবৈধ যানবাহনের সংখ্যা এখন বৈধ যানবাহনের চেয়ে বেশি। এবং যারা চালক আছে তাদের কোনো ধরনের আসলে প্রশিক্ষণ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, রুট পারমিট নাই, তারা নেমে যাচ্ছে। এবং আরেকটা ভয়াবহ জিনিস যে এই যে অটোরিকশার কথা আপনি বলছেন, হুম আগে আমরা এটা জীবিকার প্রশ্ন সামনে এনে অনেক সময় ছাড় দেওয়ার প্রবণতা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও। কিন্তু এটা এখন শুধু জীবিকার বাহন না, কারণ এখন মহাজন প্রথা দাঁড়িয়ে গেছে। অনেক মহাজন আছে, তাদের 300-400 অটোরিকশা আছে এবং তারা দেখছে যে একটা সিএনজি কিনাচ্ছে, আমি যদি ওই টাকায় 40টা অটোরিকশা কিনতে পারছি, আমার আয় তো আরো বেশি। তো এখানে যে অটোরিকশার মাল্টিপ্লিকেশন যেটা হয়েছে, এটা আসলে ক্যান্সার। এটা আমি বলবো যে আসলে আমি যে পলিসির কথা বলছিলাম, জি। পলিসি তৈরি হচ্ছে কিন্তু আমরা যে এটা ঠেকানোর চেষ্টা করলাম না, পরবর্তী যে নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কেননা আমরা অতীতে দেখেছি অবৈধ বা আনফিট যানবাহন, রুট পারমিট যানবাহন কোনোটাই কিন্তু আমরা ঠেকাতে পারিনি, হুম বরং তাদের আসলে প্রবৃদ্ধি হয়েছে আমি বলবো। তো সেই জায়গায় আপনার যখন একটা বাহন সড়কে মহাসড়কে নেমে যায় এবং একটা বড় এখানে একটা শক্তির বলয় দাঁড়িয়ে গেছে, কারণ আমি যেটা বলছিলাম এটা শুধু জীবিকার বাহন না, এটাকে ঘিরে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, একটা ব্যাটারি ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, যারা মোটর আমদানি করছে তাদের একটা ইন্ডাস্ট্রি, এবং লোকাল গ্যারেজে যারা এটা তৈরি করছেন সেখানে কর্মসংস্থান হয়েছে। তো এই সমস্যাটা এখন অনেক জটিল, অঙ্কটা এখন অনেক জটিল হয়ে গেছে। আসলে আমাদের অ্যাকশন বেস যে কাজগুলি করার কথা ছিল আমি বলবো আমরা করছি না। আমরা শুধুমাত্র তদন্ত কমিটি এবং বড় বড় পলিসি রিফরমেশনের কথা বলে আমরা ভলিউমিনাস মানে আমি বলবো যে বড় বড় রিপোর্ট তৈরি করছি। হুম। কিন্তু এই রিপোর্টের মধ্যে যে কথাগুলি, এই ধরনের কথা অতীতেও অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু আসলে আপনি তো করে দেখাতে হবে। তো আপনি যখনই নতুন করে আবার উদ্যোগ নিচ্ছেন আর একটা পলিসি তৈরি করা, তার মানে অতীতের পলিসি যে ফেল হলো, যাদের আসলে এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ছিল, যারা ফেল করলো তাদের তো আপনি জবাবদিহিতার মধ্যে আনলেন না। হুম তো হুম। এই জবাবদিহিতা স্বচ্ছতা যদি না থাকে, বারবার যদি আমরা ডেস্কে বসে আমরা ওই যেটা বলি সড়ক পরিবহন আইন বারবার আমরা চেঞ্জ করছি, বিধিমালা চেঞ্জ করছি, আমরা 111 দফা সুপারিশ তৈরি করছি, এই কাজগুলি ডেস্কে বসে করাই যায়, কিন্তু সড়কের গুণগত মান করতে হলে আসলে প্র্যাকটিক্যালি কিছু করে দেখাতে হবে।
তো সেটা তো আসলে আমাদের হচ্ছে না। এই কারণে আসলে সড়কে আমি যেটা দেখি যে আমাদের 5% আসলে বিজ্ঞান আর 95% হচ্ছে রাজনীতি। এইখান থেকে সেটাই বের হওয়াটা অনেক চ্যালেঞ্জিং। সেটাই আপনার কথা ধরে যদি বলতে চাই যে আসলে সফলতার চিত্রটা দেখানোর জন্য আমরা সঠিক তথ্য তুলে ধরছি না, প্রকৃত অর্থে কি আসলে আমরা সফল হচ্ছি কিনা এটা একটু আমাদের যারা এই সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, কর্তব্যরত যারা আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন। আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে এসে আবার আমরা এই আলোচনায় ফিরে আসছি। ফিরে এসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। কথা বলছিলাম সড়কে প্রাণহানি বিষয়ে, কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের সাথে। তিনি একজন যোগাযোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। স্যার, আপনাকে বিরতির পর ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি মানহীন হেলমেটের কথা বলছিলেন, পাশাপাশি অটোরিকশা কমানো তো দূরের কথা, সেটা আমরা আরও এখন বেড়ে যেতে দেখছি এবং ভবিষ্যতে কত দূর যায় সেটা আসলে ভাববার বিষয়। মোটরসাইকেল এবং অটোরিকশা এগুলো আমরা নিয়ন্ত্রণ করার কথা শুনছি, বা আমরা পরিবহন খাতের সংস্কারের কথা কিন্তু শুনি, সেগুলো আসলে কথার মধ্যে কেন সীমাবদ্ধ থাকে? এবং এখন তো অন্তর্বর্তী সরকার চলছে বা তারা কার্যক্রম চালাচ্ছে, এবং পরবর্তী সরকার যারা আসবেন তাদের প্রতি আপনার প্রত্যাশার জায়গাগুলো কি থাকবে? দেখেন, আমি যে জায়গাটা গুরুত্ব দিব যে আমাদের বহু আসলে স্টাডি হয়েছে, আমাদের কাছে একেবারে তথ্যপত্র যে নাই বিষয়টা কিন্তু তা না। হুম। কিন্তু আমি যেটা বারবারই বলছি যে আপনার যে পলিসিগুলি আছে, সুন্দর সুন্দর চমৎকার পলিসি আছে, এই জনগণের অর্থে এই পলিসিগুলি তৈরি হয়েছে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যে জায়গাটা বলবো যে আসলে সরকারকে অসহায় বা দুর্বল হওয়া চলবে না। অতীত আমরা দেখেছি যে বিভিন্ন সময় পলিসি যেটা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য নেওয়া হয়েছে, যেমন আপনার নিশ্চয়ই মনে আছে যে যানবাহনের আয়ুষ্কাল নির্ধারণ, এটা একটা চমৎকার সিদ্ধান্ত ছিল, কিন্তু সরকার কিন্তু ব্যাকট্র্যাক করেছে। আমরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে দেখেছি যে যথার্থ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে হবে, সেখান থেকেও সরকারকে ব্যাকট্র্যাক করতে হয়েছে। আনফিট গাড়ি ঘোষণা দিয়ে বলা হয়েছিল বন্ধ করা হবে, কিন্তু সরকার ব্যাকট্র্যাক করেছে, বরং আমরা দেখেছি যে বাড়তে বাড়তে এটা এখন 6 লক্ষ প্লাস হয়ে গেছে। তো আপনার সড়কে এই যে উশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা রেখে কখনোই আপনি আসলে দুর্ঘটনা কমাতে পারবেন না। তো সেই জায়গায় আমি বলবো যে আসলে যারা পলিসি ইন্ডিয়া আছে, সরকারের স্টিয়ারিং যারা বসবেন, তাদের আসলে অসহায় অসহায় বা দুর্বল যদি প্রকাশ করেন তারা, তাহলে আসলে এখানে সড়কের যে আমরা দুর্ঘটনা কমানোর কথা বলছি, এখানে আসলে কোনো ধরনের পরিবর্তন আসবে না, প্রথমত। এবং দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের মাইন্ডসেটের পরিবর্তন লাগবে। আপনি দেখবেন দুর্ঘটনা হলেই আমরা খুব সহজেই বলি গতি একমাত্র কারণ, অনেক সময় চালকের উপর দোষটা চাপিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আসলে মাইন্ডসেটের পরিবর্তন লাগবে। দুর্ঘটনার প্রকৃত কারণ আমরা যখন অনুসন্ধান করি, আমরা অনেক সময় দেখি যে আপনার যে যানবাহনের যে টায়ার আছে, সেই টায়ারের গুণগত মান ঠিক নাই। তো টায়ারের গুণগত মান ঠিক নাই, এটা দেখার দায়িত্ব কার? বিআরটি কিভাবে ফিটনেস দিচ্ছে, বা যিনি মালিক আছে পরিবহনের, সেই পরিবহনটা কেন সড়কে নামার অনুমতি সে দিচ্ছে? তো এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। নতুবা আমরা আসলে যেটা বললাম, খুব সহজ যে বিষয়টা, অর্থাৎ চালকের উপর দোষ চাপিয়ে দেওয়া অথবা গতির উপর দোষটা চাপিয়ে দেওয়া, এইভাবে আসলে দুর্ঘটনা কমবে না। তো মাইন্ডসেটের একটা বড় পরিবর্তন আমি দেখছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিজ্ঞানসম্মত যে কাজগুলি আছে সেটা আমাকে করতে হবে, সেখানে ব্যাকট্র্যাক করার কোনো সুযোগ নাই। আপনার গ্রামার যদি সড়কে ঠিক না থাকে, আপনার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, এবং বিশেষ করে আমরা কিন্তু প্রত্যাশা একটা বড় জায়গা ছিল যে যেহেতু আমাদের সড়ক পরিবহন আইন এটা তৈরি হয়েছে এবং একটা আধুনিক আইন আমরা পেতে যাচ্ছি, একটা বড় কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা ছিল যে 1983 সালের মোটর ভেহিকেল অর্ডিন্যান্স যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে একটা আধুনিক আইন আমরা পাবো। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এটা অনেকটা আপোষের দলিল হয়ে গেছে। আপনার অনেকগুলি ধারা উপধারায় সেখানে আপনার কম্প্রোমাইজ করতে হয়েছে একটা বিশেষ গোষ্ঠীর চাপে। এইভাবে তো আপনি আসলে সড়কের গুণগত মানের পরিবর্তন আনতে পারবেন না। এই কারণে আমি বলছি, আপনি যদি আমাকে বলেন যে নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব কি, আমি বলবো যে আসলে বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক যে কাজগুলি আছে সেটা করতে হবে যদি আমি সড়কের গুণগত মান পরিবর্তন আনতে চাই। তাছাড়া এই উশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা, উশৃঙ্খল পরিবহন, উশৃঙ্খল অবৈধ চালক, আনফিট রুট পারমিট বিহীন গাড়ি, এসব রেখে আসলে দুর্ঘটনা তো কমবেই না। এটার যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা আমরা দেখছি, আপনি আপনার পরিসংখ্যান বলছিলেন শুরুতেই, এই পরিসংখ্যানটা কিন্তু আরো ঊর্ধ্বমুখী হবে। আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের সঙ্গে, তিনি যোগাযোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট।
সড়কে প্রাণহানির চিত্রটা আসলে কেমন এবং কিভাবে এখান থেকে পরিবর্তন আনা যায়, পরিবহন খাতে সংস্কারগুলো আরও কত সুশৃঙ্খলভাবে নেওয়া যায়, এবং তিনি যেটি বলছিলেন যে উশৃঙ্খলতা যে চলছে সড়কে, মোটরসাইকেল বলি, অটোরিকশার চলাচল বলি, সব কিছু মিলে আসলে কতটা সংস্কারের সাথে আমরা এগিয়ে যেতে পারি এবং ব্যবস্থাপনাগত যে ব্যর্থতা সেটা আমরা কিভাবে ঢাকতে পারি। তাছাড়া যদি বলি যে সড়কে যে প্রভাবের বিষয়টা বলছিলেন, যে চাঁদাবাজির মতো একটা বিষয়, এগুলো আমরা কিভাবে আসলে অ্যাভয়েড করতে পারি, এবং কার্যকর সংস্কার যদি আসলে না আসে তাহলে সামনে আমাদের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সব কিছু মিলেই কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম, আলোচনা করার চেষ্টা করছিলাম আমাদের অতিথিকে সাথে নিয়ে, এবং তার মূল্যবান পরামর্শ আমরা শুনছিলাম। আজকের মতো আমরা হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সড়কে নিরাপদ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।